আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে দেশে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি। জুলাই অভ্যুত্থানে আহত চিকিৎসাধীনদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ শুরু, ১.৫ সপ্তাহে জাতীয় পরিচয়পত্র হস্তান্তরের আশ্বাস। বিশেষ ওএমএস কার্যক্রম আর চালু না করার সিদ্ধান্ত, কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি অব্যাহত রাখার ঘোষণা। প্রধান উপদেষ্টা সংস্কার প্রস্তাবগুলো নিয়ে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বললেন ফখরুল, সবাইকে ধৈর্য ধরার পরামর্শ। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের দিনই প্রায় ২০০ নির্বাহী আদেশ জারি, শপথের পর ভাষণে যুক্তরাষ্ট্রের সোনালী যুগ শুরু হয়েছে মন্তব্য। এবং ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার, বিপিএল দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারার ইচ্ছে। এছাড়া নিটল ডাটা বিশেষ সংবাদে থাকছে। শপথ পরবর্তী ট্রাম্প মেলানিয়ার আনন্দ নৃত্যের খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে, ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিষয়ে সংস্কারের উদ্যোগ আইন মন্ত্রণালয় নেবে না। এখন থেকে স্বচ্ছতার মাধ্যমে বিচারপতি নিয়োগ হবে। ট্রাইব্যুনালে বিচার আর নির্বাচনের মধ্যে কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত ৬ সদস্যের কাউন্সিল সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দেবে। যে কোনো আইনজীবী এই কাউন্সিলে বিচারক হতে আবেদন করতে পারবেন। উচ্চ আদালতে রাজনৈতিক সরকারগুলো সম্পূর্ণভাবে দলীয় বিবেচনায় অনেক ক্ষেত্রে অযোগ্য লোকদেরকে জাজ হিসাবে নিয়োগ দিত। আগামী ৩ মাসের মধ্যে আমরা হাইকোর্টে যে পরবর্তী নিয়োগ আছে সেখানে আমরা আগের যে কোনো আমলের চেয়ে একটা বেটার নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ দিতে পারব। সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় সংস্কার না করলে সংস্কার কমিশনের সুপারিশের কি হবে, সাংবাদিকরা জানতে চান আইন উপদেষ্টার কাছে। এটা সম্পূর্ণভাবে জাতীয় ঐক্যমত্য কমিশন যে আছে সেই কমিশনে ডিসাইড করবে। নির্বাচন সংস্কারের কিছু বিষয় আছে যেটা সংবিধান পরিবর্তনের সাথে সম্পর্কিত না, সেটা যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করে অবশ্যই এই সরকারের আমলে হয়ে যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার এবং নির্বাচনের মধ্যে কোনো সম্পর্ক বা মতবিরোধ নেই জানিয়ে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই বিচার কাজের সাথে নির্বাচনের কোনো বিরোধ নাই, কোনো সম্পর্ক নাই। বিচারের গতিতে চলবে। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যার্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। গত সরকারের সময় করা সাইবার সিকিউরিটি আইনে চলা ১১৩টি মামলা ২ সপ্তাহের মধ্যে, ২৫ জেলার ২৫০০ রাজনৈতিক মামলা ১ সপ্তাহের মধ্যে এবং রাজনৈতিক সব মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।
নির্বাচনে জালিয়াতির সাথে জড়িতদের বিচারে তদন্ত কমিশন গঠনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। রাজধানীতে মত বিনিময়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই আগস্টে যারা নাগরিকদের হত্যা করেছে বেশিরভাগ মানুষ চায় তারা আর ক্ষমতায় না আসুক। সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু সংস্কার জরুরি উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব ও জনগণের কেউ অতীতের মতো কারচুপি নির্বাচন চায় না বলে আশা করেন তিনি। নাজিব বেকের রিপোর্ট। নির্বাচন কমিশন বিষয়ক সাংবাদিকদের সংগঠন আরএফইডি টকে অংশ নেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান। আলোচনায় তিনি বলেন, নির্বাচন ও রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করার প্রস্তাব দিয়েছে তার কমিশন। জানান, মানবতা বিরোধী অপরাধীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেই সুপারিশও করা হয়েছে। আমাদের নাগরিক তাদেরকে যেভাবে খুন করেছে, প্রায় 2000 ব্যক্তি খুন হয়েছে, এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। 40% নিচে ভোট পড়লে পুনঃভোটের সুপারিশ করেছে কমিশন। নির্বাহী বিভাগ যাতে নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে না পারে সেই প্রস্তাবও করা হয়েছে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য সবকিছুর উপরে সংশ্লিষ্টদের সদিচ্ছাকেই বড় মনে করছেন তিনি। সকলেই চায় একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, একটা পরিচ্ছন্ন নির্বাচন, যাতে মানুষ ভোট দিতে পারে, যাতে অতীতের পুনরাবৃত্তি না ঘটে। তো আমি আশা করি, আমি বিশ্বাস করি যে আমাদের রাজনীতিবিদরা তারাও এটা তাদের উপলব্ধিতে আছে। গত 3টা নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে। কমিশন গঠন করে কমিশন তারা তদন্ত করে বের করবে, তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যারা বিচারের আওতায় আনা। পরিস্থিতির উন্নতি হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4 মাসে স্থানীয় ও জাতীয় নির্বাচন করা সম্ভব হবে বলেও মনে করেন তিনি। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। ভোটার তালিকা হালনাগাদের জন্য হাসপাতালে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহতদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ শুরু করেছে নির্বাচন কমিশন। আহতদের মধ্যে যাদের চোখ এবং আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও তালিকাভুক্ত করা হচ্ছে। বিএসএমএমইউ হাসপাতালে এই কার্যক্রম পরিদর্শন করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান, অন্য হাসপাতালগুলোতে গিয়েও তথ্য হালনাগাদ করা হবে। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে যারা এখনও চিকিৎসাধীন রয়েছেন, ভোটার তালিকায় তাদের তথ্য হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রে ভুল থাকলেও বা হারিয়ে গেলেও সেই বিষয়েও সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে বিএসএমএমইউ এর কেবিন ব্লকে জুলাই আহতদের ভোটার তালিকা হালনাগাদ করতে আসেন এনআইডি এর মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এক টেবিলে বসেই আবেদনকারীর তথ্য, ছবি তোলা, আঙ্গুলের ছাপ ও আইরিশ দিয়ে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। আমাদের এটা করাতে আমরা তাদেরকে অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আহত ভাইদের পাশে এসে দাঁড়ানোর জন্য এই উদ্যোগটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা কখনো কল্পনা করতে পারিনি হসপিটালে থেকে আর কি আমরা ভোটার হব। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক সে সময় জানায়, 1.5 সপ্তাহের মধ্যে তাদের জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হবে। আমরা মনে করেছি যে এইটা ওদের হক, ওরা এইটুকু আমাদের কাছে চাইতে পারে বা এটা পাওয়ার অধিকার ওরা রাখে, কারণ ওদের কারণেই আজকে আমাদের এই পরিবর্তিত পরিস্থিতি। আহতদের মধ্যে যাদের আঙ্গুল ও চোখ বেশি ক্ষতিগ্রস্ত, কমিশনের অনুমতিতে তাদের কার্ড দেওয়া হবে বলে জানান মহাপরিচালক। যাদের এরকম সীমাবদ্ধতা হয়ে গেছে, আমরা তাদের এই বিষয়ে আমরা কমিশনের পারমিশন নিয়ে তাদেরকে আমরা এনআইডি দিব এবং ভোটার তালিকায় সম্পৃক্ত করব। শুধু ঢাকা নয়, ভোটার তালিকা আহতদের হালনাগাদের কর্মসূচি চলবে দেশ জুড়ে। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। ডিসেম্বরে শেষ হয়ে যাওয়া বিশেষ ওএমএস কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি চলবে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় বিশেষ ওএমএস কার্যক্রম আর না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আগের প্রেক্ষাপট এখন নেই বলে সময় বাড়ানো হয়নি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। নিম্নবিত্ত মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে বিশেষ ওএমএস কার্যক্রমের মাধ্যমে ডিম, সবজি সহ বিভিন্ন কৃষিপণ্য বিক্রি করত সরকার। এতে ভর্তুকি দামে ভোগ্যপণ্য কেনার সুবিধা পেত সাধারণ নিম্নবিত্ত মানুষ। সেই কার্যক্রম আর নতুন করে অনুমোদন দেয়নি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
বাজারে ভোগ্যপণ্যের দাম বাড়তে থাকার পরও কেন এই বিশেষ সুবিধা বাতিল করা হলো জানতে চাওয়া হয় অর্থ উপদেষ্টার কাছে। প্রায় 8 লক্ষের বেশি লোক আপাতত ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম, কারণ বাজারে মোটামুটি সাপ্লাই এসছে, অথবা এটাও একটা নিবে। আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি করে তখন ভ্যাট বাড়ানোতে বাজারে খুব বেশি প্রভাব পড়বে না জানিয়ে উপদেষ্টা বলেন, আগামী বাজেটে কিছু পণ্যের ভ্যাট কমানো হবে। আর ভ্যাটে যেগুলি বাড়িয়েছি কি একেবারে দ্রব্যমূল্যের হিসাবে ওষুধের কম, আপনার এবং আইএসপি 0 করে দিয়েছি, মোবাইল টেলিফোন বেশিরভাগ যদি ইস্যু করে। আর ফলের রস, তারপরে কি হ্যাঁ না দুধের দাম তো কমে যায়, কারণ বেড়ে গেলে তো সেটা তো আমার ভ্যাট তো বাড়ানো হয়। 60,000 মেট্রিক টন সার এবং 30,000 মেট্রিক টন এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বৈঠকে যোগ দিতে 4 দিনের সফরে সুইজারল্যান্ড পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট সোমবার রাত 1টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়। বাংলাদেশ সময়ে বিকেল 5:25 সুইজারল্যান্ডে জুরিখে পৌঁছেন তিনি। তাকে স্বাগত জানান জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক এমডি আরিফুল ইসলাম। এই সফরে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফ, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পায়েংটাং সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। হঠকারী কোনো কিছু না করে সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেছেন, সংস্কারের প্রস্তাবগুলো আসা শুরু হয়েছে, প্রধান উপদেষ্টা সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। বিএনপি মহাসচিব বলেন, অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা সবসময় বেশি। রাহুল রায়ের রিপোর্ট। প্রিয় দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় জাতীয় প্রেস ক্লাবে ছিল ব্যতিক্রমী আয়োজন গ্রন্থ আড্ডা। সেখানে প্রধান বক্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বোধহয় ধারা প্রয়োজনের সঙ্গে সঙ্গে, অর্থনীতি ভাষা তাই বলে, প্রয়োজনের সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা পাল্টায় এবং সেটা পাল্টাতে হয়। আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাকে যদি কন্টেইন করতে চাই, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন ডেকে না আনি। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে পারে মনে করি। ন্যূনতম সংস্কারের পরই নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। নির্বাচনটার কথা এই জন্যই তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখানে আপনার একটা নির্বাচিত সরকার, সে একটা পিপলস ম্যান্ডেট নিয়ে বসবে। এরা তো এখন বসতে পারেনি, ওদের মধ্যে সেই যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা নাই। ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। মির্জা ফখরুল বলেছেন, নির্বাচিত সরকারের মাধ্যমেই সকল সংকট সমাধান সম্ভব। আমাদের সালাম সাহেব, রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার বিষয়ে বিএনপিকে কারো কাছ থেকে সবক নিতে হবে না। সংস্কার বিএনপির জন্য নতুন কিছু না, 90% সংস্কার বিএনপির হাত দিয়ে হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোরে খুলনা বিভাগে অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু আরও বলেন, বিএনপির যে 31 দফা তার মধ্যে রয়েছে সবচেয়ে বেশি সংস্কারের প্রস্তাব। জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করা হবে। যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা কাজী সালমুল হক কামাল, বিজিএমের সাবেক সদস্য মাহমুদুল হাসান খান সহ অন্যরা। চেম্বারে গণতন্ত্র হবে না।
উদ্যোগ আপনাদেরকে গ্রহণ করতে হবে। বিএনপির পক্ষ থেকে আমি একটা কথা আপনাদেরকে শিওর করতে পারি, যেটা একটুখানি বলা বলেছে, সেটা হচ্ছে ট্রেডকে, ব্যবসাকে লিবারালাইজ করতে হবে। ক্ষমতা গ্রহণের পর প্রথম দিনই প্রায় 200 নির্বাহী আদেশে সই করে চমক দেখিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বাইডেন প্রশাসনের 78টি আদেশও বাতিল করে দেওয়া হয়। রয়েছে 2021 সালে ক্যাপিটাল হিলে হামলাকারী প্রায় 1,500 মানুষকে পূর্ণ ক্ষমা প্রদান ও মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারির মতো সিদ্ধান্ত। আমদানি পণ্যে উচ্চ শুল্ক আরোপেরও ঘোষণা এসেছে। শাসনামলের প্রথম দিকেই চীন ও ভারত সফরে যেতে পারেন ট্রাম্প, জানিয়েছে মার্কিন গণমাধ্যম। সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে ওভাল অফিসে বসে প্রথম দিনই একের পর এক নির্বাহী আদেশে সই করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 200 নির্বাহী আদেশের মধ্যে সর্বপ্রথম তিনি 1500 সমর্থককে কারামুক্ত করার আদেশটিতে সই করেন। কারাগারে থাকা এই 1,500 ব্যক্তি 2021 সালের 6 জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িতদের মুক্তি দেওয়ার ইঙ্গিত কয়েক মাস আগেই দিয়ে রেখেছিলেন ট্রাম্প। ক্ষমতায় এসেই টিকটক নিষিদ্ধ করা আইনের বাস্তবায়ন পিছিয়ে দিয়েছেন তিনি। এছাড়া আরও যেসব গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি সই করেছেন তার মধ্যে আছে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের মতো সিদ্ধান্ত। সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে সশরীরে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারি করে ওই সীমান্তে শরণার্থী গ্রহণের প্রক্রিয়া রদ করা হয়েছে। এর বাইরে সন্তানের জন্মস্থানের ভিত্তিতে বাবা মাকে মার্কিন নাগরিকত্ব দেওয়ার আইন স্থগিত করা হয়েছে। আরেকটি নির্বাহী আদেশে নারী ও পুরুষ ছাড়া আর সব লিঙ্গের অস্তিত্ব অস্বীকার করা হয়েছে। পাশাপাশি লিঙ্গ সমতা ও অন্তর্ভুক্তিমূলক সকল সরকারি কার্যক্রম বন্ধেরও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। নির্বাহী আদেশের বাইরেও সব ধরনের আমদানি পণ্যে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর 25% এবং চীনের পণ্যের ওপর 60% শুল্ক আরোপ করা হতে পারে। নির্বাহী আদেশের বাইরেও ট্রাম্পের শাসনামলের প্রথম দিককার বিদেশ সফর নিয়ে ইঙ্গিত পাওয়া গেছে। দ্বিতীয় মেয়াদ শুরুর প্রথমেই তিনি ভারত ও চীন সফরের পরিকল্পনা করছেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানা গেছে ট্রাম্প চীনের সঙ্গে সম্পর্ক গভীর করার লক্ষ্যে প্রথম 100 দিনের মধ্যে সেখানে সফর করতে চান। এছাড়া ট্রাম্প ভারতেও সফরের কথা ভাবছেন। চলতি বছরের এপ্রিলে তিনি ভারত সফরে যেতে পারেন। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হতে পারে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপস্থিত হন ট্রাম্প সমর্থকরা। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে নাফিস ইফতিকারের রিপোর্ট। নিউ ইয়র্কের ম্যানহাটনের টাইমস স্কোয়ারে স্থানীয় সময় সোমবার বিকেলে জড়ো হন প্রবাসী রিপাবলিকান সমর্থকরা। অনুষ্ঠান শুরু হয় সর্বধর্ম প্রার্থনার মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর বাঙালি ফর ট্রাম্প এর ব্যানারে প্রবাসী রিপাবলিকান সমর্থকরা যোগ দেন অভিষেক উদযাপন অনুষ্ঠানে। এদিন টাইমস স্কোয়ারের তাপমাত্রা হিমাঙ্কের নিচে 6 ডিগ্রি সেলসিয়াস হলেও দলে দলে হাজির হন সমর্থকরা। উপস্থিত সমর্থকরা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণকে মার্কিন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বলে উল্লেখ করেন। আমরা খুব খুশি এবং আমরা চাই আমেরিকা আরো অনেক দূর এগিয়ে যাবে এবং আমাদের এই নেতা তিনি সারা বিশ্বের বুকে শান্তি এনে দেবেন। কোনো যুদ্ধ বিগ্রহ থাকবে না। সবাই আমরা এই আমেরিকায় যারা বসবাস করি, সারা পৃথিবীর লোক এখানে, আমরা সবাই সবার বন্ধু, সবাই সবার ভাই। আমরা আশা করছি Donald J. Trump, he's going to make the economy normal for our people. We're going to have all the religious rights. We don't want to see all the crap. Leftists,
who was destroying our country. He's the right person, Donald J. Trump. We designated him Avatar Trump. আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন শরফ সরকার, টুটুল আহমেদ চৌধুরী, আলামিন বাবু এবং ইসমাইল খান আনসারি। নাফিস ইফতেখার, চ্যানেল আই। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার ফলাফলে প্রথম সারিতে থাকা শিক্ষার্থীদের নিজেদের কোচিং সেন্টারে বলে দাবি করা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন দেখা দেয়। শিক্ষার্থীরা আদৌ সেসব কোচিং সেন্টারের সাথে জড়িত কিনা তা নিয়েও প্রশ্ন থাকে। এমন প্রশ্ন এবছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের নিয়েও। বিস্তারিত জানাচ্ছেন মিথিলা নাসরিন। রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেট অনেকটা কোচিং পাড়া হিসেবেই শিক্ষার্থীদের কাছে পরিচিত। উচ্চ মাধ্যমিক শেষে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি হিসেবে ঢাকাসহ সারা দেশে নানা কোচিং সেন্টারে ভর্তি হন শিক্ষার্থীরা। আবার অনেকে বাড়িতে প্রস্তুতি নিয়েই ফলাফলে চমক দেখান। সদ্য প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষায় সেরা ফলাফল করা শিক্ষার্থীদের নিজেদের শিক্ষার্থী বলে দাবি করছে প্রায় সব কোচিং সেন্টারই। এ অবস্থায় নিজেদের অবস্থান স্পষ্ট করলেন কোচিং সেন্টারগুলো। একটা স্টুডেন্ট যখন একাধিক কোচিংয়ে ভর্তি হয়ে সে একাধিক কোচিং থেকে সার্ভিস নেবে, তখন তো সবগুলো কোচিং থেকে তাকে বলবে সে তার স্টুডেন্ট, সে যতটুকু সার্ভিস নিক সে অনুযায়ী বলবে। এবং দেখা সেকেন্ডের ক্ষেত্রে যেটা ঘটছে, সে একই সাথে দুইটা কোচিংয়ে সে কন্টিনিউ করছে। সে উন্মেষেও ছিল, রেটিনাতেও ছিল, যে কারণে তো তাকে অবশ্যই দুটা কোচিং তাকে দেখাবেই। বিভিন্ন সংবাদে নানাভাবে শিরোনাম হওয়া শিক্ষার্থীদের কেউ বলছেন একটি, আবার কেউ বা একাধিক কোচিং সেন্টারের নির্দেশনা নেওয়ার কথা। আমি একটা বিষয়ে একটু পরিষ্কার করে দিতে চাই যে আমি একাডেমিকে কোনো প্রাইভেট বা কোচিং এর সাথে যুক্ত ছিলাম না, এটা ঠিক, কিন্তু অ্যাডমিশন জার্নিতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত উন্মেষের সাথে সম্পূর্ণভাবেই যুক্ত ছিলাম। তবে সব মিলিয়ে শিক্ষার্থীদের সাফল্য অর্জনে জ্ঞানের ভিত্তি সুদৃঢ় করা এবং নিজেকে একাগ্র হতে আহ্বান সেরাদের। মিথিলা নাসরিন, চ্যানেল আই, ঢাকা। এবার বিপিএল আপডেট। বদলাই পৃথিবী বদলাই আবার এলো বিপিএল, এলো বিপিএল। বুধবার হোস্ট চিটাগং কিংস, ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের ম্যাচ দেখবেন বন্দরনগরী দর্শকরা। ম্যাচের আগের দিন জনসচেতনতামূলক কাজ করে সময় পার করেছে ঢাকা। আর ম্যাচ না থাকলেও অনুশীলন করেছে রংপুর রাইডার্স। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন সৌম্য সরকার। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেকে প্রস্তুত রাখছেন এই ব্যাটার। বিল্লাল হোসেনের ভিডিও চিত্রে চট্টগ্রাম থেকে আদিল আহমেদ শানের রিপোর্ট। ইনজুরির কারণে মাঠের খেলার বাইরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের স্কোয়াডে থাকা রংপুরের সৌম্য সরকার অনুশীলনে ফিরতে পেরে ফুরফুরে মেজাজে দেখা গেল টাইগার ব্যাটারকে। একাদশে ফিরে আবারও বড় স্কোর করতে মুখিয়ে সৌম্য। হয়েছে বা হয় নাই ওগুলো তো চলে গেছে, তো নেক্সটেরগুলো সামনেরগুলো চেষ্টা করব যে যেভাবে শেষ করেছি ওইটা দিয়ে আবার নতুন করে শুরু। চলতি বিপিএলে ফোকাস থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যই নিজের স্কিল এনেছেন বেশ পরিবর্তন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পাওয়া আত্মবিশ্বাস বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে সৌম্যকে। এটা ঠিক যে খেলতে পারবো, এটা হচ্ছে ভালো। তাছাড়া লাস্ট সিরিজে তো ছিলামই, তো আলাদা করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন করে ঢুকছে এমন তো কোনো কিছু না। টানা 4 হারের পর মোমেন্টাম ফিরে পাওয়া খুলনা টাইগার্স বরিশালের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। স্পেশালি রাত্রে প্রত্যেকটা টিম দেখছি আমরা একটু ফিল্ডিং স্ট্রাগল করছে, তো এই জিনিসটা আমরা ফোকাস করছি প্র্যাকটিসেও। তো এই জিনিসটা আমরা মনে করি যদি আমরা ফিল্ডিংটা যদি ভালোভাবে করতে পারি সেক্ষেত্রে আমাদের ফরে থাকতে পারে ম্যাচ। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে গিয়েছিলেন মুস্তাফিজ সাব্বিরের ঢাকা ক্যাপিটালস। শেষ পর্বে এসে ঠেকেছে বিপিএল সিজন 11-এর চট্টগ্রাম পর্বের লড়াই। একদিন বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে 4 দলের জমজমাট লড়াই। ইতিমধ্যে পয়েন্ট টেবিলের প্লে অফের লড়াইটাও জমে উঠেছে বেশ। ফরচুন বরিশাল এবং চিটাগং কিংসের সাথে খুলনা টাইগার্সও প্লে অফের দৌড়ে সবচেয়ে রয়েছে আপাতত এগিয়ে। জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আদিল আহমেদ শান, চ্যানেল আই, চট্টগ্রাম।
চলতি বছরের হজ মৌসুমে বিভিন্ন দেশের পরিষেবা চুক্তি চূড়ান্ত করার সময়সীমা ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তিগুলো অবশ্যই বিদেশ থেকে আসা হজ যাত্রীদের জন্য মনোনীত নুসুক মাসার প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে। সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী চুক্তিগুলো চলতি বছরের 14 ফেব্রুয়ারির মধ্যে বাস্তবায়ন করতে হবে। চুক্তির পর্বটি 2024 সালের 23 অক্টোবর শুরু করা হয়েছিল। সবার জন্য সৌদি কর্তৃপক্ষের ঠিক করে দেওয়া নিয়ম কার্যকরেও জোর দিয়েছে সৌদি হজ মন্ত্রণালয় এবং বিভিন্ন দেশের মধ্যে হজ চুক্তিতে নিরাপত্তা, স্বাস্থ্য এবং পদ্ধতিগত নির্দেশিকা মেনে চলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। জেদ্দায় বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে হজ যাত্রীদের তাদের নুসুক কার্ড থাকতে হবে বলে জানিয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে শুরু করেছে। একদিনেই প্রায় 700 ট্রাক প্রবেশ করেছে বলে জানা গেছে। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, গতকাল গাজায় বিভিন্ন ধ্বংসস্তূপ থেকেও 7টিরও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে 20 জনেরও বেশি বেসামরিক নাগরিককে গ্রেফতার করেছে ইসরায়েলের সেনারা। ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 47,035 ফিলিস্তিনি নিহত ও ইসরায়েলের 1,139 জন নিহত হয়েছে। গত রোববার থেকে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাস 3 জিম্মিকে মুক্তি দিলে জেল থেকে 90 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। এছাড়া আগামী 25 জানুয়ারি শনিবার আরও 4 জিম্মিকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন দর্শকদের জন্য এবার আইস্ক্রিনে এসেছে শাকিব খান অভিনীত সিনেমা দরদ। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় শাকিবের বিপরীতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, তানভীর তারেক, ইমতু, রীতি সহ অনেকে। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকরা। নিটোল টাটা বিশেষ সংবাদ। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানের পর বল নাচের মঞ্চে যান ট্রাম্প ও মেলানিয়া। শ্বেত শুভ্র পোশাকে নতুন প্রেসিডেন্টের হাতে হাত রেখে নাচলেন ফার্স্ট লেডি। মেলানিয়ার সঙ্গে মিলিয়ে পোশাক পরেছিলেন ট্রাম্পও। মেলানিয়ার সাদা কালো রঙের গাউনের সঙ্গে মিলিয়ে সাদা শার্ট এবং কালো রঙের স্যুট ও বো টাই পরে আসেন ট্রাম্প। একই মঞ্চে নাচেন ভাইস প্রেসিডেন্ট জেল ডি ভেন্স ও সেকেন্ড লেডি উষা চুলুকুরি। বল নাচে অংশ নেওয়ার আগে ওভাল অফিসে বেশ কয়েকটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এর আগে চলে শপথ গ্রহণ অনুষ্ঠান। ট্রাম্পের প্রথম মেয়াদের সময়ও 2017 সালের 20 জানুয়ারি বল নাচে অংশ নিয়েছিলেন মেলানিয়া ও ট্রাম্প। এবার কৃষি সংবাদ। ভোলার বিস্তীর্ণ চরাঞ্চলের উর্বর মাটি, অনুকূল আবহাওয়া আর অক্লান্ত পরিশ্রমে এবার ভালো ফলন পেয়েছেন কৃষক। তবে সবজির দাম কমে যাওয়ায় ক্ষতির মুখে তারা। ভোলা থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ভোলার প্রতিটি চর যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। কৃষক চিচিঙ্গা, শসা, ঝিঙা, লাউ সহ বিভিন্ন সবজি চাষ করছেন। তবে সবজির দাম নিয়ে চিন্তিত তারা। কামের মানুষের বেতন দিয়া আমাকে দেই, আমাকে টাকা থাকে না, যে চালান দিছি এই চালানি তো আনতে পারব না। সবজি খেতে আমাকে বিরাট লস, কারণ ফলে বীজের দাম বেশি, আমরা বীজ নিয়ে লাভবান হতে পারি না। 6 থেকে 7 লাখ টাকা খরচ হয়েছে। এখন যে বাজার, এরকম নিম্ন বাজার হলে আমাদের অনেক লস হবে। এত টাকা দিয়া কইরা মনে করেন 5 টাকা কেজি এখন বিক্রি করতে পারি না, জলা ধরে গাছ নষ্ট হয়ে গেছে। অনুকূল আবহাওয়া, পোকামাকড়ের আক্রমণ কম ও কুয়াশার তেমন প্রভাব না থাকায় আশাতীত ভালো ফলন হয়েছে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি বিভাগের উদ্যোগ এবং পরামর্শে এবং কারিগরি সহযোগিতায় কৃষকরা এই সমস্ত ফসলের চাষ করে যাচ্ছে। তাদেরকে ফলের মাছি পোকা দমনের জন্য ফেরোমন ফাঁদের ব্যবহারের পরামর্শ এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবছর জেলায় 11,320 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এর মধ্যে চরাঞ্চলে চাষ হয়েছে প্রায় 2,000 হেক্টর জমিতে।
এখানকার উৎপাদিত সবজি স্থানীয় বাজার ছাড়িয়ে নদীপথে পৌঁছে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। দেশ জুড়ে শীত জেঁকে বসেছে। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ঠান্ডায় নাজেহাল নিম্ন আয়ের মানুষ। এমন অবস্থায় বরিশালে অসহায় মানুষকে শীত বস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। তীব্র শীতে উষ্ণ উপহারে খুশি শীতার্তরা। বরিশাল থেকে সাইদ পান্ত তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। মাঘের শুরুতে তীব্র শীতে নাজেহাল বরিশালের জনজীবন। শীতবস্ত্রের অভাবে কষ্টে দিন পার করছেন খেটে খাওয়া মানুষ। প্রতি বছরের মতো এবারও অসহায় এসব মানুষের কষ্ট লাঘবে উষ্ণতার বার্তা নিয়ে হাজির প্রকৃতি ও জীবন ক্লাব। জাহানারা ইসরায়েল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে দেওয়া হয় শীত নিবারণের কম্বল। এমন উদ্যোগে স্বস্তি জানিয়েছেন সমাজের সুবিধাবঞ্চিত এসব মানুষ। আমি কম্বল পেয়েছি, খুব খুশি হয়েছি। সরকারের পাশাপাশি অন্য আমাদের জন্য একটু খেয়াল দেওয়া উচিত। অনেক উপকার হয়েছে আমাকে, বস্ত্র পাইছি, খুব ভালো হয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় প্রকৃতি ও জীবন ক্লাবকে সাধুবাদ জানান বিশিষ্টজনরা। ভবিষ্যতেও আপনাদের মতো আরো অন্যান্য সংগঠন যারা আছে, গরিব মানুষের জন্য যারা কাজ করতে চায়, তারা জেলা প্রশাসনতে আসলে আমরা একসাথেই এই শীত মানুষের পাশে দাঁড়াবো। আর্ত মানবতার সেবায় মহতী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলছেন আয়োজকরা। তা আমরা বিশ্বাস করি যে সকল মানুষ মানুষের জন্য এগিয়ে আসবে। মানবতার জন্য আমরা কাজ করি, প্রকৃতির জন্য আমরা কাজ করি। প্রান্তিক মানুষের উপকারের জন্য, সমাজ রাষ্ট্রের জন্য এবং প্রকৃতি ও জীবনের জন্য আমাদের কাজ করা উচিত, আমাদের জন্য, সমাজের জন্য, ব্যক্তির জন্য। সামাজিক দায়বদ্ধতা থেকে প্রকৃতি ও জীবন ক্লাবের মতো স্বেচ্ছাসেবী সংগঠন ও বিত্তবানরাও অসহায় মানুষের পাশে দাঁড়াবে প্রত্যাশা সবার। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে ৫,২০২ পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে ৪০১টি কোম্পানির ৪৯৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ৭২ কোটি ২১ লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০টি কোম্পানির শেয়ারের দাম। মেটাল এগ্রিটেকের স্ট্র্যাটেজিক মিট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কৌশলে শক্তি, কৃষি উন্নয়নে প্রযুক্তি প্রতিপাদ্যে ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে এই অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন মেটাল এগ্রিটেকের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাদিদ জামিল, পরিচালক সারা জামিল, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, বিক্রয় ও বিপণন প্রধান মোহাম্মদ আলমগীর হোসেন সহ অন্যরা। অনুষ্ঠানে বিগত বছরের ব্যবসায়িক কার্যক্রমের পর্যালোচনা, ভবিষ্যতে বিক্রয় ও বিপণন কৌশল নির্ধারণ এবং লক্ষ্য পূরণের রূপরেখা নিয়ে আলোচনা হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন ৩-এর সামনে এই কর্মসূচি করেন তারা। সে সময় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে দাবি জানান শিক্ষার্থীরা। ফলে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শেখ হাসিনাকে দেশে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি। জুলাই অভ্যুত্থানে আহত চিকিৎসাধীনদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ শুরু, ১.৫ সপ্তাহে জাতীয় পরিচয়পত্র হস্তান্তরের আশ্বাস। বিশেষ ওএমএস কার্যক্রম আর চালু না করার সিদ্ধান্ত, কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি অব্যাহত রাখার ঘোষণা। প্রধান উপদেষ্টা সংস্কার প্রস্তাবগুলো নিয়ে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বললেন ফখরুল, সবাইকে ধৈর্য ধরার পরামর্শ। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের দিনই প্রায় ২০০ নির্বাহী আদেশ জারি, শপথের পর ভাষণে যুক্তরাষ্ট্রের সোনালী যুগ শুরু হয়েছে মন্তব্য। এবং ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার, বিপিএল দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারার ইচ্ছে।
চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল online.com যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।